শেখ ফরিদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে। আপনার কাছে কয়েকটা বিষয় প্রশ্ন করতে চাই। প্রথমেই প্রশ্ন করতে চাই যে আপনি দেখেছেন নিশ্চয়ই যে বর্ডারকে কেন্দ্র করে কিছু ঘটনা ঘটছে। তো এই যে বর্ডার যে অসহিষ্ণু হয়ে উঠতেছে, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্ন এখানে জড়িত এবং ভারত বিদ্বেষ একই সঙ্গে যেভাবে ছড়ানো হচ্ছে, সবকিছু মিলিয়ে বর্ডার প্রসঙ্গে আপনার মতামত। ধন্যবাদ আপনাকে, সেই সাথে আপনার পলিটিক্যাল ড্রামার যারা দর্শক রয়েছেন তাদেরকে সালাম, নমস্কার এবং শুভেচ্ছা। আপনি এই মুহূর্তে যে প্রশ্নটা করলেন তা বাংলাদেশ সহ সারা পৃথিবীতে এই আলোচনাটা সবার সামনে চলে আসছে। আপনি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টা এখানে আপনি যেটা বললেন সার্বভৌমত্ব, আসলে এই সার্বভৌমত্ব আমাদের জন্য যেমন হুমকি, ভারতের জন্য বিষয়টা হুমকি। আসলে এইখানে তৃতীয় কোনো দেশ বা তৃতীয় কোনো পক্ষ, এমনকি চতুর্থ পঞ্চম পক্ষ এখানে কাজ করতেছে। তারা চাচ্ছেই যে বাংলাদেশ এবং ভারতের সাথে সম্পর্কটা চিরতরে ধ্বংস করা হোক। এই পরিকল্পনায় তারা এগিয়ে যাচ্ছে, বিশেষ করে যারা ভারত বিরোধী এবং একই সাথে ৭১-এর মুক্তিযুদ্ধ বিরোধী, তারা এটা পরিকল্পিতভাবে করতেছে যাতে কোনো অবস্থা। আপনি জানেন যে ভারতের জনগণ কখনোই বাংলাদেশ বিরোধী ছিল না, কিন্তু ২০২৪ সালের এই জুলাই সন্ত্রাসের পরে, ৫ই আগস্টের পরে থেকে বাংলাদেশের যারা এই জুলাই সন্ত্রাস ঘটিয়েছে তাদের কারণে ভারতের জনগণ কিন্তু এখন আমাদের নিয়ে ভাবতেছে এবং সেটা নেতিবাচক। আর যেটা আপনি বললেন যে আমাদের যে সীমান্তে, এরা সবই অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলমান। বিস্ময়কর ব্যাপার এই যে বাংলাদেশের যারা মুসলমান ইসলামী জজবায় কথা বলে তারা কিন্তু এখন নীরব। বাংলাদেশের মানবাধিকার সংস্থা এখন নীরব। আপনি জানেন যে আপনি যখন গণজাগরণ মঞ্চে ছিলেন, আমিও ছিলাম, আমরাও কিন্তু দেখেছি বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত, চামরানাই, পীর সহ সকল মুসলমানেরা, এমনকি হিন্দুরাও, খ্রিস্টানেরাও, বৌদ্ধরাও এই রোহিঙ্গা মুসলমানদের ওয়েলকাম জানিয়েছিল। আপনার মনে থাকার কথা, আপনিও সেই আন্দোলনে ছিলেন। আমরা ইমরান সরকারের পাশে ডানে বামে থেকে আমরা এগুলো আন্দোলন আমরাও সেখানে ছিলাম। কিন্তু আজকে দেখেন ওই ভারতে যারা অনুপ্রবেশ করেছে, এই দরিদ্র নিপীড়িত মুসলমান, তাদেরকে বাংলাদেশ গ্রহণ করতেছে না। ওটা সেই এর চেয়ে লজ্জা, এর চেয়ে বদমাইশ। এখানে একটা ব্যাপার ফরিদ ভাই, যে আপনি দেখছেন বোধহয় যে বিভিন্ন ভাবে বলার চেষ্টা করা হচ্ছে ভারতের মুসলমানদেরকে, মানে ভারতীয় মুসলমানদেরকে বাংলাদেশে মানে পুশিন করানো হচ্ছে। তো এই জায়গাটা আসলে ভারতের যে মুসলমানকে যদি পাঠানো হয়, তাহলে সেটা কি ২,০০০, ২,৫০০ কিংবা ধরেন ১,০০০ মুসলমান ভারতে? শুধু ভারতের যে মুসলমানের সংখ্যা, সেটা তো বাংলাদেশের টোটাল মুসলমানের সংখ্যার চাইতে বেশি। জি, তো আপনি এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন এবং এই বাটপাড়িটা আপনি তুলে ধরেছেন, এই মুনাফেকিটা। বাংলাদেশের পত্রিকাগুলো, বাংলাদেশের রাজনীতিবিদরা একটা শব্দ উচ্চারণ করে যে মুসলমানদের বের করে দিচ্ছে, এটা মিথ্যা কথা। আর আপনি এখানে উত্তর দিয়ে দিয়েছেন যে বাংলাদেশে যত মুসলমান, ইভেন পাকিস্তান, তার চাইতে সব বেশি মুসলমান রয়েছে ভারতে। আর কথাটা সর্বৈব মিথ্যা। এটা একটা সেন্টিমেন্ট তৈরি করা হচ্ছে ভারতের বিদ্বেষের কারণে। আচ্ছা, ধরে নিলাম তো যুক্তির খাতিরে তাদের কথা ঠিক, ভারতে মুসলমান বের করে দিচ্ছে, তা আপনি তো ওয়েলকাম জানাবেন। আপনি তাদের গ্রহণ কেন করবেন না? আপনি রোহিঙ্গা মুসলমানদের নিতে পারেন, আর ভারতীয় মুসলমানকে কেন নিবেন না? এটা হলো তাদের কথার পাল্টা যুক্তি, কিন্তু আদতে তা নয়। বাংলাদেশের যারা ভারত সম্পর্কে বিস্তারিত জানে, বিশদ জানে এবং ভারতের বিভিন্ন রাজ্যে ঘুরেছে, যদি আপনি ১০ জনের নাম নেন, আমি তাদের একজন। আমি নিজে সাক্ষী, এটা আমি ২০ বছর আগে থেকে বলে আসতেছি, লিখে আসতেছি যে বাংলাদেশের প্রচুর অনুপ্রবেশকারী আমি নিজের চোখে দেখেছি। আমি দিল্লিতে দেখেছি, নয়ডাতে দেখেছি, ব্যাঙ্গালোরে দেখেছি, কেরালায় দেখেছি, চেন্নাই দেখেছি, কলকাতায় দেখেছি, আসামে তো গিজ গিজ করে বাংলাদেশিতে। এটা তো এমন না যে এটা নতুন কিছু পার্টি কোম্পানি। এটা কিন্তু যদি আমরা ফরিদ ভাই বলি, তাহলে ধরেন আমার নিজেরই পরিচিত ৩ জন অন্তত বন্ধু আছে আমার, যারা বাংলাদেশ থেকে গিয়েছে, যাদের এই মুহূর্তে পাসপোর্ট থেকে শুরু করে আধার কার্ড সবকিছু তারা বানিয়েছে। ব্যাপারটা এরকম। এবং আরেকটা বিষয় যেটা দাঁড়াচ্ছে যে এমন আমার বন্ধু আছে যে ঠাকুরপুকুরে তার দোতলা বাড়ি আছে। সে ৫ বছর হবে বোধহয়, ৫ বছর আগে গিয়েছে ইন্ডিয়াতে, এবং সে ওখানকার সব পেপারস বানিয়ে টানিয়ে তার দোতলা বাড়ি আছে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমার এই বন্ধু কিন্তু মুসলমান। আমার ওই বন্ধু মুসলমান। আপনার কথা সত্য। আমার নিজের ক্লাসমেটস, আমরা কলেজে একসাথে পড়তাম, আমারও কয়েকজন বন্ধু এবং প্রত্যেকে মুসলমান। তারা এখন দিল্লিতে থাকে, লখনৌ থাকে, তারপর কলকাতাতে থাকে, আমার নিজেরও। এবং আমি তো বলেই দিলাম আমার ক্লাসমেটস, তার মানে নামগুলো আমার এলাকার লোক সবাই জানে, আমার ক্লাসমেটস কয়জন সবাই জানে। তাহলে এবং এগুলো রেজিস্ট্রি আছে, রেজিস্ট্রেশন রয়েছে। এমনকি আমার সেই বন্ধুরা আমাকে প্রস্তাব করেছিল, দোস্ত তুই চলে আয়। আমাকে দিল্লিতে গেলে, উত্তরপ্রদেশে গেলে, তারপর আসামে গেলে আমাকে বলতো যে তোর হোটেলে থাকা খাওয়া ফ্রি, এটা দিত আমাকে। তারা আমার এও বলেছে
যে তুই তোর বাপের নামটা শুধু আমার বাপের নাম লাগ, তুই থেকে যা। আমার সেই বন্ধুরা হাবাতি ছিল, হাবাতিয়া। হাবাতি বুঝেন তো প্রিয় দর্শক, যাদের পেটে ভাত ছিল না, আজকে সেখানে গিয়ে তারা কোটিপতি, এবং তারা বেশি শিক্ষিত হইতে পারে নাই, তারা ছাত্র তো ভালো ছিল না, আজকে তারা কোটি কোটি টাকার মালিক। তো এটা তো গেল যারা মানে এখন গিয়ে লিগ্যালিটি পেয়েছে। আমি যাদের কথা বলতেছি, আপনি দেখেন কত লজ্জার বিষয় যে ভারতকে আমরা বলি গরুর মুতখোরের দেশ, যে ভারতকে বলি হাগে মুতে রাস্তায় ঘাটে বন্দরে রেলের স্টেশন রাস্তায় হাগে মুতে, সেইখানে গিয়ে আমাদের বাংলাদেশি মুসলমান কাজের বেটি হিসেবে কাজ করতেছে। সেখানে গিয়ে আমার বাংলাদেশের মুসলমান, মানে আমাদের মুসলমান নাগরিক, তারা সেখানে গিয়ে দিন মজুরে কাজ করতেছে। এটা লজ্জার না আমাদের? আপনি এইটা কিভাবে ঢাকবেন? আর যারা বলতেছে এরা এরা ভারতীয় মুসলমান, এরা তো প্রকাশ্য বলতেছে এদের বাড়ি খুলনায়, এদের বাড়ি সাতক্ষীরা, এদের বাড়ি কুমিল্লায়, এদের বাড়ি রাজশাহী, এদের বাড়ি জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা বলতেছে। ইভেন আপনি দেখেন যে কেরালা, কুমিল্লা থেকে কেরালা চলে গেছে। কি বিস্ময়কর ব্যাপার! কোথায় কেরালা? যারা ভারত সম্পর্কে জানেন তারা আমার সাথে আমার কথাটা বুঝতে পারবেন যে কুমিল্লা থেকে কেরালা, আরে ভাই পশ্চিমবঙ্গের লোকই কেরালা গিয়ে থাকে না। সেখানে আমার কুমিল্লার লোক, আমার ময়মনসিংহের লোক, আমার রাজশাহীর লোক সেখানে গিয়ে থাকতেছে। মানেটা কি? মানে বুঝেন? এটা যে আপনি আপনি উটের মতো যদি আপনি বালুতে মুখ ঢেকে রাখেন, তাতেই আপনি বলতে পারবেন না যে ঝড় তুফান হচ্ছে না। আপনি ঝড়টা খেতে পারবেন না। সারা পৃথিবী জানে যে বাংলাদেশের মুসলমানরা সেখানে অনুপ্রবেশকারী। আর দেখেন আর মুসলমানরা কত মুনাফেক। এখন দেখেন আপনি আমাদের বাংলাদেশের মানবাধিকার সংস্থার কত বড় মুনাফেক, আমাদের সাংবাদিকেরা কত মুনাফেক লেখে। ভারতীয় মুসলমান, ভারতের হাইকোর্ট সম্পর্কে যার ধারণা আছে, ভারতের কোর্ট হলো সম্পূর্ণ স্বাধীন। যে একজন ভারতীয় নাগরিককে পাঠানোর মুরদ ভারত সরকারের নাই, বাংলাদেশ কেন পৃথিবীর কোথাও পাঠাইতে পারবে না। এই ক্ষমতাই তাদের নাই। হাইকোর্টে যাওয়ার সাথে সাথে গভর্নমেন্টের উপরে রুল জারি করবে। এটা কি বাংলাদেশে কোর্ট পাইছেন? তারেক রহমান ফোন করলো, তারপরে জামাতের সাদা শকুন ফোন করলে কোর্ট বন্ধ থাকবে? আমি আরেকটা ব্যাপার একটু ফুল ভাই আপনারা ধরাই দিই, সরি, সেটা হচ্ছে যে এই যে ভারতের বিজেপি সরকার আসবার পরে যখন থেকে আমরা দেখলাম বর্ডারে তারা কাঁটাতারের বেড়া দিচ্ছে, তো তাদের মানে ভূখণ্ডে তাদের জায়গার মধ্যে তারা কাঁটাতারের বেড়া দিচ্ছে। এটার জন্য আমরা দেখলাম যে ওই যে পাটোয়ারি, হ্যাঁ কি পাটোয়ারি, ব্রা পাটোয়ারি না, বেড়া দিচ্ছে ভারত। এটা ব্রা পাটোয়ারি না, এটা কি পাটোয়ারি যেন, ডারবি ডার্বি পাটোয়ারি। ডার্বি পাটোয়ারি দেখলাম মিছিল দিতে দিতে চলে গেল হচ্ছে গিয়ে আপনার বর্ডারের দিকে, যশোরে চলে গেল, সেখানে গিয়ে ভাষণ দিয়ে আসলো 3 দিনের মধ্যে ভারত দখল করে ফেলার, আসার পথে তারা ডিম মারলো বিএনপি। তো এই যে ধরেন ডিম না আন্ডা। হ্যাঁ, কিন্তু বিষয়টা হচ্ছে তারা এত শক্তিশালী দল, মানে শক্তিধর, কিন্তু ভারত তার জায়গায় কাঁটাতারে বেড়া দিচ্ছে। তাহলে ডার্বির সমস্যাটা কি আমারে বলেন তো? সমস্যা চোর বাটপার, চোরাকার বাড়িটা। শুনেন, আপনার এখন আপনার বাড়ি আপনি ওয়াল করবেন না, টিনের বেড়া দিবেন না, সনের বেড়া দিবেন না, আপনার ব্যাপার। যখন কেউ এই বেড়ার বিরোধিতা করবে, তার মানে দালমেকুচ কালা হয়। আপনার বাড়িতে মুরগি চুরি করা আমি পারতেছি না এখন আর, আপনার বাড়ির হাঁস চুরি করতে পারতেছি না, আপনার বাড়ি লিচুর কাছে লিচু খাইতে পারতেছি না, ফজলি আমরা খাইতে পারতেছি না। তার কারণে আমার এত খারাপ লাগতেছে, কারণ বেড়া দিলে তাহলে খাইতে পারবো না। আচ্ছা, ভারত তার জমিতে বেড়া দেখ, একেবারে আকাশ পর্যন্ত, চাঁদে পর্যন্ত বেড়া দেখ, আমার কি যায় আসে? তার মানে ওই যে যেটা আপনার বলছিলাম যে এটা যদি করে তাহলে অনুপ্রবেশকারীদের যাওয়া বন্ধ হবে। আপনি জানেন, আমি আজকে এখন না, আওয়ামী লীগ সরকার আমলেও বলেছি যে বাংলাদেশের প্রচুর অনুপ্রবেশকারী রয়েছে ভারতের ভিতরে, এবং তারা সেখানে ভারত সরকারের উপরেই চলে, এরা বাংলাদেশের সাথে সম্পর্ক নেই। এখন তো প্রমাণ পেয়ে গেছেন। কিন্তু আপনি এটা বলতেছেন যে আমরা আসিফ নজরুলকে দেখছি 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে গোপনে এসে কাজ করে যায় এরকম বয়ানও দিতে, কিন্তু আজ পর্যন্ত সরকারকে একজনও পাইলাম না এই ইন্ডিয়ানকে গ্রেপ্তার করা হয়েছে অবৈধভাবে থাকায়, তাকে আমরা পাঠিয়ে দিলাম। সবচেয়ে মজার বিষয় হলো আমাদের যে আসিফ সার নাকি পাঠা আছে, তিনি বলেছিলেন যে 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে রয়েছে। তিনি কিন্তু যখন উপদেষ্টা হিসেবে নির্বাচিত হইলেন, মানে তাকে যোগ দেওয়া হলো, তখন কিন্তু তিনি বলেছেন ওটা তো আমি যখন উপদেষ্টা ছিলাম না তখন বলেছি। তার মানে সে তার নিজের কথা ঠিক ছিল না। আর কালকে নিউজটা অবশ্যই পড়েছেন, বাংলাদেশ সরকার কথিত সার্ভে করেছে, সেখানে 8,500 ভারতীয় পাওয়া গেছে। তাহলে কথা তো তাদের কথার সাথে মিল নাই। এবং এই 8,500-এর মধ্যে কিন্তু একজন অবৈধ না, সব ভিসা নিয়ে এসেছে, তারা টেকনিক্যাল, তারা কাজ চাকরি নিয়ে হাইলি প্রফেশনাল। আরো তথ্য দেই আপনাকে, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, ভারতে সবচেয়ে বেশি প্রদেশ ঘোরার লোক যারা বাংলাদেশি নাগরিক, আমি তাদের একজন। এটা দায়িত্ব নিয়ে বললাম। আবারও বলতেছি, ভারতের সবচেয়ে বেশি প্রদেশ ঘোরার লোক যারা, তাদের মধ্যে আমি একজন। এবং আমি শুধু এখানে চাকরি ব্যবসা করার জন্য যাইনি, ঘুরেছি এবং গবেষণার জন্য গিয়েছি। ভারতের কোন মুসলমান বাংলাদেশে আপনি যদি তাকে এখানে হাঙ্গা করান, জমি দেন, তারপরেও আসবে না।
ভারতের মুসলমান তো আসবেই না, তাহলে হিন্দুরা আসবে এই দেশে? ভারতীয় কোনোদিনই আসবে না। আমি নিজে ত্রিপুরা দরিদ্র, সবচাইতে দরিদ্র যে রাজ্য তার মধ্যে একটা হচ্ছে ত্রিপুরা, আমি তাকে ত্রিপুরার দ্বিগুণ বেতনে ফার্নিচারে কাজ করার জন্য, কাঠের ফার্নিচারে আমি অফার করেছিলাম, তারা আসে নাই। দ্বিগুণ বেতন দিব, বৈধভাবে আনবো, তাই তারা আসে নাই। আর তারা বুঝি বাংলাদেশে অবৈধ কাজ করবে? এরা তো পাগল, তারা হয় নাই। যেখানে বলা হয় যে ভারতে নাকি মুসলমান নির্যাতিত, সেই তারা মুসলমান। আপনি বলেন, আপনার বয়স তো একেবারে কম হয় নাই, আপনার বয়সের জীবনে শুনেছেন যে একজন ভারতীয় মুসলমান এসে বলেছে আমি নির্যাতিত, আমাকে সেভ করা? আসে নাই, দেখি একজন আসে নাই। না। আপনার বয়সে না, আমার বয়সেও দেখি নাই, আমার বাপের বয়সেও আমি দেখি, আমার বাপও কোনোদিন আমার বলে নাই, বা কারো বাপের পাটোয়ারি বাপও বলতে পারবেন। কিন্তু ভারতের মুসলমানরা নির্যাতিত এই কথা ভারতের মুসলমানরা বলে না, কিন্তু বাংলাদেশের মুসলমানরা সারাদিন জিগির করে হারে মেরে ফেললো, কোটি কোটি মুসলমান মেরে এই ফেললো। ব্যাপারে জামালপুর একটা, এই যে এবার আপনি বলবেন, হুম। আমি তো আমার জামালপুরের গল্প করি। যেহেতু ওই অঞ্চলে জন্মেছি, জামালপুরের প্রতি দায় আছে, বাংলাদেশে জন্মেছি, বাংলার প্রতি দায় আছে, বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষার দায় আছে। 71-এ বঙ্গবন্ধু বাংলাদেশ স্বাধীন করেছে, তাই বঙ্গবন্ধুর পক্ষে বলার আমার দায় আছে। তাই জামালপুরের একটা গল্প দিয়ে বলি। জামালপুরের একটা কথা আছে, যার গরু সে কয় বানজা, পরশুরা কয় বছর বিয়ে নেই, বছর বছর বিয়ে। তাই আমাদের বাংলাদেশের মুসলমান এইটা ব্যবসা করে। আপনি দেখেন না যে বিজিবি এবং বাংলাদেশের মানুষ সীমান্ত পাহারা দেয় ভারতের যশোরে। আচ্ছা, আমার ভাবির পোলা ডারবি পাটোয়ারি, ও বার্মা সীমান্তে যায় না কেন? সেখানে লক্ষ লক্ষ রোহিঙ্গা গিদরের মতো ঢুকতেছে, তাদের ফিরাই কেন যায় না? ওইখানে কেন যায় না? সেই জন্য আমি বারবার বলি যে আমাদের কপাল ভালো, এই ডারবি নাসিরদের কপাল ভালো, এই ভাবির পোলাদের কপাল ভালো, জামাতের কপাল ভালো, বিএনপির কপাল ভালো, সামরানাইপিরের কপাল ভালো, ভারতের মতো একটা নিরীহ শক্তিশালী প্রতিবেশী পেয়েছে। যদি এটা ভারত যদি বার্মার মতো হইতো, ভারত যদি পাকিস্তানের মতো হইতো, ভারত যদি আফগানিস্তানের মতো হইতো, ঘেটি ধরে ধরে সত্যি সত্যি ভারতীয় মুসলমান সহ বাংলাদেশে পাঠাই দিত, আর নিজের দেশের নাগরিক তো বোধের কথা। তবে এই শুভেন্দু অধিকারী ক্ষমতা আসার কারণে, বিজেপি পশ্চিমবঙ্গ রাজ্যের ক্ষমতা আসার কারণে বাংলাদেশের যে ইসলাম প্রেমের জজবা, মুসলমান প্রেম, এটা যে একটা বোকাজ, এটা এবার ধরা পড়ে গেছে। কারণ আপনি নিজের দেশের নাগরিককে অস্বীকার করতেছেন। এর চাইতে লজ্জার, মানে আমি আরো আশ্চর্য হয়ে যাই, বাংলাদেশে কেউ হাইকোর্টে যাচ্ছে না যে কেন বাংলাদেশি নাগরিককে সীমান্তে বসায় রাখা হয়েছে, দাঁড় করে। আচ্ছা, আপনার মনে থাকার কথা এবং দর্শকদের মনে রাখার কথা, আমেরিকা থেকে যাদের পায়ে শিকল, কোমরে শিকল বেঁধে আনলো, তখন আপনি তাদের কেন গ্রহণ করলেন? আর নিজের দেশের নাগরিকদের, যাদের ভারত একটা সুযোগ দিয়েছে যে তারা কোনো মামলা করবে না, অবৈধ যারা চলে যাক, আপনি তো ওয়েলকাম জানানোর কথা ছিল, বর্ডার খুলে দেওয়ার কথা। এখন মুসলমান প্রেমেও জাগে না, মুসলমান প্রেমও নাই, ইসলাম প্রেমও নাই, বাংলাদেশ প্রেমও নাই। নিজে, অর্থাৎ এরা বিপদে পড়লে নিজের পোলারা অস্বীকার করে, আর কয়দিন পরে নিজের বাপের অস্বীকার করবে, আমার বাপের পোলারা। আর এই সরকার আর কয়দিন পরে অস্বীকার করবে, নিশ্চিত কিন্তু থাকেন। এটা কি ফরিদ ভাই, আপনার কি মনে হয় না যে কোথাও গিয়ে খুব পরিকল্পিতভাবে ভারত বিরোধী যেই আগ্রাসনটা চালানো হচ্ছে আদর্শিক জায়গা থেকে, মানুষকে যে ধরেন ভারত বিরোধী করে তোলার চেষ্টা, এবং এই পুরো ব্যাপারটার পেছনে পাকিস্তান রয়েছে? কারণ পাকিস্তানের সেনা অফিসারদেরকে তো আমরা প্রতিদিন দেখি বাংলাদেশে বিভিন্ন জায়গায় মিটিং ফিটিং করে বেড়ায়, তারা তাদের বাপদাদার দেশ হিসেবে ঘুরে বেড়াচ্ছে। এবং এই যে নাসিরউদ্দিন পাটোয়ারির মতো যারা, ওরা কিন্তু একটা বার্তা দেওয়ার চেষ্টা করে, সেটা হচ্ছে পারলে ভারত আমাদের দিকে আঙ্গুল তুলুক, আমাদের ভাই আছে ওই পাশে। মানে এইদিকে যদি ভারত কোনোভাবে এদের করে হামলা চালায়, বাংলাদেশ কিছু করে, তাহলে ওই দিক থেকে পাকিস্তান হামলা চালাবে, দুই দিক থেকে হামলা চালায় তারা ভারতকে পদদলিত করবে। আপনি দেখছেন সাবেক সেনা কর্মকর্তারা বলতেছে 10 লাখ রেডি আছে, হ্যাঁ 10 লাখ নিয়ে ভারত দখল করবে তারা। তো পুরাটাই তো আসলে মূলত পাকিস্তানের প্রেসক্রিপশনের একটা কর্মকাণ্ড এগুলো। নিঃসন্দেহে শুধু পাকিস্তান না, আপনি বোধহয় খেয়াল করতে, মানে এই মুহূর্তে আপনি ভুলে গেছেন, সেগুলো তুরস্ক এর সাথে জড়িত। আপনি জানেন যে এই মুহূর্তে তুরস্ক বাংলাদেশে তুরস্ককে ফুল অ্যাক্সেস দিয়ে দিয়েছে, সেটা পত্রিকায় এসেছে। আর তুরস্ক আরেকটা কাজ করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ আছে না, সেই মসজিদে 20 কোটি টাকা দিয়েছে। যদিও আপনি অবশ্যই একটা বিষয় জানেন যে রংপুরের পলাশবাড়িতে একটা রামের মূর্তি স্থাপন করবো বলে চিকরাচিকরি শুরু করে দিয়েছে। আচ্ছা, এখানে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের হিন্দু জনগণ যারা নাগরিক, তারা তাদের টাকায় করবে। ভারত হিন্দু রাষ্ট্র বলেন, তারা বলে না, আমরা বলি ওটা হিন্দু রাষ্ট্র, যে তারা তাদের সহযোগিতা করতেই পারে। কিন্তু তুরস্ক বাংলাদেশে মসজিদ বানানোর 20 কোটি টাকা দিতেছে, কারো চিকরাচিকরি লাগলো না। কিন্তু এই বাংলাদেশ হচ্ছে হিন্দু অধ্যুষিত অঞ্চল ছিল, একদা ছিল, এটা আমরা সবাই জানি, আমাদের পূর্বপুরুষ হিন্দু ছিল না। যেহেতু ইসলামের ধরেন উৎপত্তি এবং বিস্তার সৌদি আরব থেকে, সেখান থেকে অন্যান্য দেশগুলোতে ইসলাম প্রচারের ক্ষেত্রে সৌদি আরব ফান্ড দিয়ে থাকে, সৌদি আরব সবকিছু করে থাকে। এই যে আমাদের যে 560টা মসজিদ যেটা নিয়ে বারবার কথা হয়, সেটাও ওদেরই দেওয়া ফান্ডের, যদিও পরে ফান্ডটা ক্যান্সেল করছিল ওরা, ওদের পরিকল্পনা, হ্যাঁ ওদের পরিকল্পনায় করা হয়েছিল। তো এই যে ধরুন আমরা তো প্রতিনিয়তই দেখি ইসলামী দেশগুলো বাংলাদেশে ফান্ড দেয়, মসজিদ বানায়, এটা বানায়, ওটা বানায়। তো ভারতের যেহেতু হিন্দু ধর্ম ভারতের থেকে উৎপন্ন অবশ্যই, বা সেখানকার, অতএব হিন্দুদের ধর্ম বিকাশের ক্ষেত্রে ভারত যে টাকা দেবে, ভারতের
ধরেন কি বলে ভারতীয় অ্যাম্বাসেডর সেখানে উদ্বোধন করতে যাবে স্বাভাবিক। মন্দির, এটা খুব নর্মাল ইস্যু। আপনি দেখেন যে ভারত তো এখানে বৈধ জায়গায় বৈধভাবে গেছে। হুম। জাপানে তো পাকিস্তানের হাই কমিশনার অবৈধ মসজিদ উদ্বোধন করে, সেটা ভেঙে দিল জাপান সরকার। তো বাংলাদেশের মুসলমান, পাকিস্তানের মুসলমান, সৌদি আরব, কাতার, কুয়েতের মুসলমান বিদেশে গিয়ে কি মসজিদ বানায় না, মাদ্রাসা বানায় না? তাহলে এইখানে এই ভারত অঞ্চল, এখানে নদীর নাম যমুনা, নদীর নাম মেঘনা, নদীর নাম পদ্মা, নদীর নাম ব্রহ্মপুত্র। তাহলে এই যে যে নদী মানে কি, মানেটা কি? নদীর নাম তিস্তা মানে কি সুবর্ণাখালী, এগুলো নদীর নাম। তার মানে এটা তো ভারত, এটা তো আদতে ভারতের অঞ্চল। আপনি দেখেন আপনার ঢাকাতে রামপুরা আছে, রামপুরার শব্দ কি সৌদি আরব থেকে আসছে? ঢাকাতে রামচন্দ্রপুরের নাম দিয়েছে এখন মোহাম্মদপুর। আমার সরিষাবাড়ি একটা জায়গা, মানে আমার এলাকার কথা বলতে, এখানে রামনগর নাম, তার নাম কেটে বলা হয়েছে আরামনগর। আপনি দেখেন কোথায় রামকৃষ্ণপুর, সারা বাংলাদেশে দেখবেন দুর্গাপুর, রামকৃষ্ণপুর, নেত্রকোনা, তারপর এরকম নাম, হিন্দু নাম সব জায়গায়, অলি গলি, কালীবাড়ি তো আপনি গলি গলিতে পাবেন। তাহলে কি বোঝা যায় এটা তো হিন্দু অঞ্চল ছিল, তো এইখানে রাম থাকবে না? রাম কি সৌদি আরবে গিয়ে রামের মূর্তি বানাবে? ইরানে গিয়ে বানাবে? ইভেন পাকিস্তান, যে পেয়ারা পাকিস্তানের জন্য যত জজবা, সেই পাকিস্তানেই তো রামের পুত্র লব আর কুশের জন্ম সেখানে, তাদের ওইখানে তারা ছিল। পাকিস্তানের শহরের নাম লবকুশ ছিল, সেটা ভেঙে নাম পাল্টে ফেলেছে। তাহলে এখানে রামের মূর্তি হবে না? কোথায় হবে? রামের মূর্তি তো এখানেই হবে, এবং এটা স্বাভাবিক। বাংলাদেশের হিন্দু নাগরিক, তাদেরকে অধিকার নাই ধর্ম পালনের, আপনি সেটা বাধা দিতে পারেন না। এবং এটাকে কেন্দ্র করে ফরিদ আপনি দেখছেন বোধহয় কয়েকজন হুজুর প্রকাশ্যে ঘোষণা দিয়েছে বাংলাদেশে আর একটা কোনো মন্দির বানানোর পারমিশন সরকার দিতে পারবে না। যেই মন্দিরগুলো আছে মানে ব্যক্তিগত ঘরের ভেতরে, আমি গতকালকে ভিডিও আপলোড দিয়েছিলাম, স্পষ্ট বলতেছে যে আপনারা পূজা করেন, সমস্যা নাই, ঘরের ভিতরে আপনারা আপনাদের মতো ছোট ছোট মন্দির বানায় পূজা করেন, প্রকাশ্যে কোনো মন্দির বানাইতে গেলে এটার বিরুদ্ধে যা করবার তারা তৌহিদি জনতা মিলে করবে, প্রত্যেকটা মন্দির ভেঙে দেওয়া হবে, প্রকাশ্যে কোনো এটা করতে পারবে না, মানে ঘরের ভিতরে করতে হবে, ঘরের বাইরে না। তাহলে আমার কথা হইলো, আপনি আমেরিকাতে গিয়ে মসজিদ বানান না প্রকাশ্য, মাদ্রাসা বানান না লন্ডনে প্রকাশ্য, এখন ওইখানে যদি বলে প্রকাশ্য মসজিদ করতে দিব না, মাদ্রাসা করতে দিব না, ভারত যদি এখন বলে প্রকাশ্য মসজিদ মাদ্রাসা করতে দিব না, তাহলে কি করবেন? আর হিন্দুরা প্রকাশ্য, আকাশটা কি মুসলমানের, জমি এই বাতাস কি মুসলমানের? মুসলমান হিন্দুরা ওটা 32 ফুট কেন, 320 ফুট করলে সমস্যা কি? তার সমস্যা কি? ঘটনাটা কি? এই খোদ মক্কার ভিতরে 360টা মূর্তি ছিল, খোদ মক্কার ভিতরে মূর্তি ছিল। এখন দুবাইয়ে মন্দির হইতেছে, রাম মন্দির, সৌদি আরব হইতেছে, আর বাংলাদেশ হইতে গেলে দোষ ও মোর ক্যাথলিক দেন দা পোপ। মানে মক্কার আরবের মুসলমানের চাইতে বাংলাদেশের মুসলমান, এই কনভার্টের নিচু জাতের মুসলমান, হিন্দু হিন্দু থেকে মুসলমান হয়ে নিজের একেবারে আরবের খোঁজ বা খেজু মনে করতেছে না। আর যারা বলেছে যে মন্দির ভেঙে ফেলবে, এটা তো ফৌজদারি অপরাধ, এটা তো রাষ্ট্রদ্রোহিতা, এটা শুধু ধর্মদ্রোহিতা না, তাহলেও কিছু বলতেন না। কিন্তু এটা সরাসরি কোর্টকে চ্যালেঞ্জ করা, আদালতকে চ্যালেঞ্জ করা, সংবিধানকে চ্যালেঞ্জ করা, এটা তো আপনি করতে পারেন না। তাদের ফৌজদারি আদালতে তাদের জেল হবে। কিন্তু এই জায়গাটা একটা জিনিস আপনি দেখছেন বোধহয় আপনার চোখে পড়ার কথা, যে হেফাজতে ইসলামও কিন্তু সরকারের কাছে আহ্বান জানাইছে এই মন্দির, এই রামের যে ইয়ে হচ্ছে, মূর্তি হচ্ছে, এটার পেছনে ইনভেস্টর কারা, কারা উদ্যোগ নিয়েছে, তাদের ব্যাকগ্রাউন্ড কি, তারা কোথায় কোথায় জড়িত না জড়িত, কেন উদ্যোগ নেওয়া হয়েছে, এর পেছনের কারণ কি, এগুলো সব তদন্ত করার জন্য রাষ্ট্রকে দ্রুত পদক্ষেপ নিতে আহ্বান জানাইছে হেফাজতে ইসলাম। এই হেফাজতে ইসলাম না তো এই দলের নাম দিয়েছে আমি আগের থেকে, যেদিন হেফাজত বানাইছে, আমি যখন আমরা যখন গণজাগরণ মঞ্চ আন্দোলন করি, তখন এটার নাম দিয়েছি আমি হেফাজতে পাকিস্তান, এটা হেফাজতে ইসলাম না। হেফাজতে ইসলাম নামটাই কুফরি, এর নামই হইতে পারে না। এমন না যেটা আমি বলেছি, এনটিভি বিএনপি টিভিতে এসে তৎকালীন সময় বলেছিল হেফাজতে ইসলাম নামই কুফরি, এটা হলো হেফাজতে পাকিস্তান। আচ্ছা এইখানে কে, এরা তো এটা বলতেই পারে না কে এইখানে। আচ্ছা ধরেন আমি টাকা দিছি, কি হয়েছে তাতে? নকুল কুমার মসজিদ বানায় না এই টাকা দিয়ে, 2 কোটি টাকা খরচ করে মসজিদ বানায় হিন্দু হয়ে, তখন তো বলে না হিন্দু টাকা নিব না, তখন তো ঠিকই নাই। আচ্ছা হিন্দুর টাকা দিলে এত 10টা আমাদের রেলের বুকি মাগনা দেয় ভারত, ডিজেল আনতেছেন হিন্দুস্তানের, আপনার সমস্যা হয় না? আর এখানে কে টাকা দিচ্ছে, মানে হিন্দুরা এখানে টাকা দিয়ে বানাবে, সমস্যা কি? বরং বাংলাদেশে জাজ করা উচিত মাদ্রাসাগুলোতে কারা টাকা দেয়। মাদ্রাসাগুলোতে বিদেশি সংস্থা এসে টাকা দিচ্ছে, জঙ্গিবাদ চর্চা করতেছে। কোন মন্দিরে জঙ্গিবাদ চর্চা হয়েছে আজ পর্যন্ত পৃথিবীর কেউ প্রমাণ করতে পারবে? আর শুনেছেন কোনোদিন, পত্রিকা এসেছে, জীবনে শুনেছেন? এই সমস্ত জঙ্গিবাদ যারা পেয়ারা পাকিস্তানি, তারা এটার বিরোধিতা করবে। এরা হলো ওই যে মামার বাড়ি আমি যাবো আর খাবো, মামা আমার বাড়ি আসবে আর যাবে। বাংলাদেশের মতো জায়গায় রাম, কৃষ্ণ, মহাদেব, দুর্গা, সরস্বতীর মূর্তি হবে না, কোথায় হবে? এটা সৌদি আরব গিয়ে বানাবে নাকি? আর এখানে কে টাকা দিল না দিল এটা ওদের তো জ্বালা কেন? টাকা তো এখানে যে কেউই করতে পারে, যে কেউ এখানে টাকা দিতে পারে, হিন্দু দিতে পারে, মুসলমান দিতে পারে, খ্রিস্টান দিতে পারে, যার মনে হয় দিবে না, এর তো সমস্যা কোথায়? বরং যারা বলেছে তাদের ফান্ড যাচাই করেন, এদের টাকা কোত্থেকে আসে, তাইলেই দেখবেন দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে।
তুরস্ক বাংলাদেশের জঙ্গিবাদ ছড়াচ্ছে, পাকিস্তান বাংলাদেশের জঙ্গিবাদ ছড়াচ্ছে, এগুলো না খুঁজে আসছে মন্দিরে কি হচ্ছে না এগুলো। আপনাকে সর্বশেষ একটা প্রশ্ন, এটা বলেই শেষ করছি আমরা, সেটা হচ্ছে এই যে বর্ডার কেন্দ্রিক যে একটা কুৎসিত পরিস্থিতি তৈরি হচ্ছে, ভারতকে উস্কানি দেওয়া হচ্ছে, বারবার যুদ্ধে নামার জন্য বাধ্য করা হচ্ছে একরকম, এই ব্যাপারে বাংলাদেশের আসলে মানুষের যে আইকিউ লেভেল খুবই জঘন্য অবস্থা, আপনার জায়গা থেকে যদি বর্ডার ইস্যুতে কিছু বলতে চান, এবং যারা লাফাচ্ছে এই কি বলে পাকিস্তানের প্রেসক্রিপশনে, পাটোয়ারিদের প্রেসক্রিপশনে যারা লাফাচ্ছে, তাদের ব্যাপারে যদি কিছু বলতে চান, যে আপনি যে ঠিক এই পরিস্থিতি কোথায় গিয়ে থামতে পারে ফাইনালি, খুবই- মারাটা কারা খাবে? একেবারে গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এই পাকিস্তান তুরস্কের প্রেসক্রিপশনে আমার ভাবির পোলারা সাল্লাই কুত্তার নাম বাঘা, এরা যেভাবে চিৎকার চেঁচামেচি করতেছে, যদি ভারত কোনো কারণে বাংলাদেশে বর্ডার সিল করে দেয়, কোনো কারণে যদি এই যুদ্ধ শুরু হয়ে যায়, আমাদের বাংলাদেশে দুর্ভিক্ষ লেগে যাবে। এই ভাবির পোলাদের গালের গোস্ত, তারপরে পশ্চাৎ দেশ ফুলে মমিষিকে পাউরুটি হয়ে গেছে না, পেট ফুলছে, গাল ফুলছে, এগুলি কিছুই থাকবে না, ভাতে মারা যাবো আমরা। কারণ ভারত আমাদের সাথে সরাসরি যুদ্ধে যাবে না, ভারত জাস্ট আমাদের ফুড চেইন কেটে দিবে, দিলেই আমরা না খেয়ে মারা যাবো। তাই বাংলাদেশের জনগণকে আমি অনুরোধ করবো, সতর্ক থাকুন। কারণ পড়শির সাথে ফুষ্টি খাটে না। তারপরেও কোন পড়শি, যে পড়শি হলো শক্তিশালী, পৃথিবীতে অর্থনীতিতে তারা 3 নাম্বার চলে গেছে, পৃথিবীতে তারা, তাদের 150 কোটি মানুষ, তাদের সামরিক শক্তি তো অনেক আমাদের চেয়ে, আমরা বার্মার সাথেই পারি না। সেগুলো ভারতের বিরুদ্ধে যদি আমরা যুদ্ধে যাই, আমরা সোজাসুজি না খেয়ে মারা যাবো, পালে পালে দলে দলে মরে যাবো আমরা। তাই আমাদের সতর্ক থাকতে হবে।